আজকের এই পর্বটাতে হারিয়ে যাওয়া কালি কলমের ওপরে তোমাদের আরও বেশ কিছু ছোট প্রশ্ন তুলে ধরা হয়েছে। তা তোমরা যদি টেক্সট বইটা ধরে এই ছোট প্রশ্নগুলো একদম শুরু থেকে পর্ব 1 থেকে যে ছোট প্রশ্নগুলো দিয়েছি, তা টেক্সট বই ধরে যদি ছোট প্রশ্নগুলো লক্ষ্য করো, তাহলে দেখবে টেক্সটটা পুরোটাই কিন্তু সুন্দর করে তৈরি হয়ে যাবে। এবং যে কোনো লাইন তুলে প্রশ্ন আসলে, যদি বড় প্রশ্ন আসে, সেক্ষেত্রে তোমরা টেক্সটের মধ্যে যে একটা ধারাবাহিকতা রয়েছে বা যে বিষয়গুলো পরপর প্রাবন্ধিক তুলে ধরেছেন, সেখান থেকেও কিন্তু তোমরা উত্তরটা মনে রাখতে পারবে, সুবিধা হবে তোমাদের প্রসঙ্গগুলো মনে রাখতে। দেখো, প্রথমেই যে প্রশ্নটা রয়েছে যে প্রাবন্ধিক যখন কলেজে পড়তেন তখন সব পড়ুয়াদের পকেটে থাকতো ড্যাশ। এটা হবে ফাউন্টেন পেন। সেগুলো সাজিয়ে রাখার আসবাব কোনগুলো? না দেখো, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম, জোড়া দোয়াত কলম, কালির আধার ও ব্লটিং পেপার। আচ্ছা, এইখানটা তোমরা একটু বইটা লক্ষ্য করবে। দেখো, বইয়ের এই পোর্শনটাতে দেওয়া আছে সেগুলো সাজিয়ে রাখার আসবাব। এর আগে কিন্তু দেওয়া আছে কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম। তারপরে রয়েছে, পরের লাইনে রয়েছে যে এগুলো সবই তো উধাও হয়ে গেছে। তা উধাও হয়ে গেছে মানে সবই এখন সাজিয়ে রাখার আসবাবে পরিণত হয়েছে। তা সেই হিসেবে জোড়া দোয়াত কলম, আর ছিল তোমার লেখার জন্য ব্যবহৃত হতো কালির আধার আর ব্লটিং পেপার। এই সমস্ত কিছুই কিন্তু সাজিয়ে রাখার আসবাবে পরিণত হয়েছে বলে এখানে প্রাবন্ধিক উল্লেখ করছেন। তারপরে দেখো, 52 দাগে, গ্রামে কেউ দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা কি আশীর্বাদ করতেন? না, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক। আসলে দোয়াত কলমের মূল্য যাই হোক, যখন সেই দোয়াত কলম কোন উপকরণ দ্বারা নির্মিত হচ্ছে তখনই কিন্তু তার মূল্য এখানে নির্ধারণ করা হচ্ছে। তাই এখানে আশীর্বাদ স্বরূপ তারা যেন একটা অতি মূল্যবান দোয়াত কলমের অধিকারী হতে পারে, সে প্রসঙ্গেই বুড়ো বুড়িরা একসময় এই ধরনের আশীর্বাদ করতেন। 53 দাগে দেখো, সোনার দোয়াত কলম যে সত্যি হয় তা প্রাবন্ধিক কোথা থেকে জেনেছিলেন? না, শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াতের সংগ্রহ দেখে। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো, দুটো লাইন ধরে যদি প্রশ্ন তোমাদের ছোট প্রশ্ন থাকে, তাহলে উত্তরটা কিন্তু একই আসবে। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, তা প্রাবন্ধিক কি ভাবছিলেন? বা হায়, কোথায় গেল সেসব দিন? কোন দিনগুলির কথা প্রাবন্ধিক এখানে বলছেন? তা দুটো লাইন কিন্তু আগে পরেই রয়েছে, মাঝখানেই অংশটা আছে। দোয়াতের কালি দিয়েই একসময় শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস, কৃত্তিবাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র তাদের সমস্ত অমর রচনা লিখে গেছেন। এটাই প্রাবন্ধিক ভাবছিলেন, আর এই দিনগুলির কথাই প্রাবন্ধিক এখানে বলতে চেয়েছেন। দেখো, এটা ছোট প্রশ্ন মানে 1 নম্বরের ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে এই ধরনের কোশ্চেন থাকতে পারে, বা এই লাইন ধরে একটু বড় প্রশ্ন অন্য একটা ছোট প্রশ্ন যোগ করে এই লাইন ধরে কিন্তু বড় প্রশ্নেও থাকতে পারে। সেখানে এই লাইনটা ধরো, অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, যখন এই যেহেতু প্রবন্ধের দাগেই থাকবে এই প্রশ্নগুলো, প্রবন্ধের অংশে থেকে মানে তোমার হারিয়ে যাওয়া কালি কলম আর বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটো টেক্সটের ওপর থেকেই তো প্রবন্ধের প্রশ্ন পাবে। তবুও তোমরা হয়তো ভালো করে টেক্সটটা যদি না পড়ো, এই লাইনটা কিন্তু ধরতেও তোমাদের অসুবিধা হবে। আচ্ছা, এর পরের দাগ দেখো, 55 দাগে বলছে, এখন ড্যাশ ক্রমে তাও বুঝিবা যায় যায়। এর উত্তর কিন্তু হবে ফাউন্টেন পেন। তাহলে এগুলো টেক্সটের লাইনকে খুব নিখুঁত করে পড়লেই কিন্তু নাহলে তোমাদের কনফিউশন হবে, তাহলে এখানে কোন পেনের কথা বলছে। এর আগের কঞ্চির কলম, না পালকের কলম, না ডট পেন, না ফাউন্টেন পেন, সবটাই কিন্তু গুলিয়ে যাবে। এর পরের দাগে, ড্যাশ তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। সেটা কি? না কম্পিউটার। তারপরে কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা। এখানে কার ইতিহাসে ঠাঁই পাকা হয়েছে? না কলমের। মানে যেহেতু কম্পিউটারের ব্যবহারটা অতিমাত্রায় সমস্ত ক্ষেত্রে প্রসারিত হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয়, কি বলা হয়? না ক্যালিগ্রাফিস্ট বা
লিপি কুশলী। আচ্ছা, এখানেই তোমাদের ওস্তাদ কলমবাসদের একটা অংশ আছে, যে একদম শেষের পোর্শনটায় দেখো, এখানে ধরো এই ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলীদের নিয়ে প্রশ্ন থাকলো, যে ওটাই উত্তর আসবে যে মুঘল দরবারে বা বিশ্বের সব দরবারেই কাদের খাতির বা কত না সম্মান একসময় ছিল। এর উত্তরেও আসবে ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। আর সুশৃঙ্খলিত ভাবে বা পরিচ্ছন্নভাবে রচনার পরেও কাদের রোজগার অতি সামান্য ছিল, তার উত্তরেও আসবে কিন্তু ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। তা এইখানের এই পোর্শনটাতে মূলত লিপিকুশলীদের নিয়েই বলা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন কত? তোমরা হয়তো শুধু ভুল করে নগদ 7 টাকায় লিখে দিতে পারো, কিন্তু এটা পুরো উত্তর নয়। 1 নম্বরের প্রশ্ন থাকলে এটা লিখলে কিন্তু পুরো 1 পাবে না, তার সঙ্গে লিখতে হবে কিছু কাপড় আর মিঠাই। এইটা ওই লাইনের পুরোটাতেই তোমাদের উত্তরে তুলে ধরতে হবে। এরপর 60-এর দাগে দেখো, 19 শতকে কত মূল্যে কত অক্ষর লেখানো যেত? 12 আনায় 32,000 অক্ষর সে সময় লেখানো যেত। তা এই প্রশ্নগুলো তৈরি করো। এরপরে আর একটু পোর্শন বাকি আছে ছোট প্রশ্নের জন্য, আর একটা পর্বে হলে ছোট প্রশ্নগুলো শেষ হয়ে যাবে।